ল্যাপটপ ভাইয়া। ল্যাপটপ স্লো নাকি? স্লো না, আমি হচ্ছে সব গুছাই ফেলছিলাম, আমি এখন আবার সব মানে বের করছি। আমি মনে আচ্ছা, ৮ আর ৯, ১০ নম্বরটা হলো একটা আপনাদের এক্সাম। হ্যাঁ, সো ১০ নাম্বার, ৮ আর ৯ আজকে আপনাদেরকে করাবো। জি ভাই। করানোর পরে আপনার ১০ নম্বরের যে ক্লাসটা হবে এটা আগামীকালকে রাত্র ১০টা বা ১১টার দিকে হবে। ঠিক আছে? তারপরে ১১টার দিকে করার পরে এরপরে আপনাদেরকে একটু বিটটা কিভাবে দেওয়া হয় এটা দেওয়ার পরে আপনাদেরকে কিছু নতুন স্লাইড দেওয়া হবে। স্লাইড গুলোর মধ্যে ভিডিও থাকবে, কিভাবে কন্ট্রাক্টর কাজ করে, কি কি টাইপের কাজ করে, প্রাইসিং থাকবে, অ্যালাওয়েবল থাকবে, অ্যালাওয়েবল ছাড়া যদি আমরা ওভার বিট করি, বিটের ইয়া থাকবে, এগুলো আপনাদেরকে দেখা ইয়া পাঠানো হবে। তো এগুলা ইয়া করার পরে ১ সপ্তাহ আপনাকে সময় দেওয়া হবে। ১ সপ্তাহের মধ্যে আপনারা ফুল স্টাডি করবেন উইথ বিটস। এই ১ সপ্তাহের মধ্যে মনে করেন আপনাদেরকে আমি প্রত্যেকদিন ২টা ২টা করে ছবি দিব, প্রপার্টি দিব যে আপনারা বিট পাঠান আমাকে, কিরকম ভাবে বিট বানাবেন। ওকে তো ভাই। বিট বানায় দিবেন, তারপরে যখন মনে হবে যে না আপনারা বিট টিট দিতে পারেন সম্পূর্ণভাবে, তারপর আমি আপনাকে পোর্টাল দেখাবো যে আমরা কিভাবে ওয়ার্ক অর্ডারটা সাবমিট দেই। ওকে ভাই। আচ্ছা, বাসে চলেন নামতে, হ্যাঁ। ওকে। ফ্লোর স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা। ফ্লোরের যে টাইপ, সাধারণত ফ্লোরের অনেকগুলো টাইপ হয়, কিন্তু মেইন একদম টপ লেয়ার যদি আমরা বলি, সাধারণত টপ লেয়ার থাকে হলো কার্পেট। কার্পেট অনেক সময় সিঙ্গেল কার্পেটও থাকে, কার্পেটের ঠিক নিচে যেটা থাকে ওইটাকে বলা হয় প্যাডিং। সো অনেক সময় দেখা যাচ্ছে কার্পেট আর প্যাডিং একসাথেই থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কার্পেট শুধু কার্পেটই থাকে, প্যাডিং থাকে না। কার্পেট প্যাডিং এর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হলো টেক্সচার। পানি দিও তো আমার কিসের সাথে? তোমার ছবি আমার কাছে থাকবো নাকি? সো এরপরে আপনার যদি ফ্লোর বলি, কার্পেট বাদ দিও, ফ্লোর আরো কয়েক রকমের আছে। একটা ফ্লোর হলো যেটা বললাম যে কার্পেটের বিভিন্ন অংশ থাকে। কার্পেটের বিভিন্ন অংশ বাদেও আপনার কার্পেটের ঠিক নিচে থাকে প্যাডিং। আর আর হলো আপনার ভাইনাল ফ্লোর। ভাইনাল ফ্লোর হলো ওই যে আমরা ভাইনাল সাইডিং করছিলাম, ভাইনাল ফ্লোরটা হলো ওই টাইপেরই, পাতলা যেটা থাকে সেটা আপনার মোচড় দিলে ভাঙে যায়, কিন্তু ওয়াটারপ্রুফ। তারপরে নর্মাল কাঠের ফ্লোর থাকতে পারে, যেটা একদম কাঠ কালার। কাঠের ফ্লোর আবার দুই রকমের হয়, সামনের স্লাইডে দেখাচ্ছি। লেমিনেট ফ্লোর, এটা ওয়াটারপ্রুফ, কিন্তু লেমিনেটটা হলো খুবই পাতলা থাকে। হ্যাঁ, বাংলাদেশে লেমিনেট ফ্লোর ইউজ করে। এখন চাইনিজ বিভিন্ন লেমিনেট ফ্লোর আছে, আর সহজ বাংলায় হলো ওয়াল ক্লথ আছে না, বাচ্চারা যে শীষ করে ওয়াল ক্লথ, ওয়াল ক্লথ আমরা যেগুলো দিই বা টেবিলের উপরে যে টেবিল ম্যাট গুলো দিই, এগুলো হলো লেমিনেট ফ্লোরের মতো। ঠিক আছে? টাইল ফ্লোর তো আমরা চিনি, বাংলাদেশে অ্যাভেলেবল টাইল ফ্লোর আছে। সিমেন্ট ফ্লোর বা প্লাস্টার ফ্লোরে যে ডাইরেক্ট সিমেন্ট, পুরাতন দিনের বিল্ডিং, এটার বাইরেও ফ্লোর আছে, যেমন আপনার মার্বেলের ফ্লোর আছে, তারপর আপনার গ্রানাইটের ফ্লোর আছে। কিন্তু মার্বেল গ্রানাইটের ফ্লোর অ্যাভেলেবল প্রপার্টিতে থাকে না, এটা অনেক বেশি কস্টলি। সাধারণত এগুলো কিচেনের আপনার ইয়াতে থাকে, ক্যাবিনেট গুলোতে থাকে, বা কিচেনের টপ ফ্লোরে থাকে। এই যে দেখেন একটা ছবি, এটা হলো একটা হার্ডউড ফ্লোর। হার্ডউড ফ্লোর হলো গিয়ে কাঠের মোটা পাত থাকে। যে বলছিলাম যে উডেন ফ্লোর দুই রকমের, একটা হলো হার্ডউড ফ্লোর আর একটা হলো ভেনির ফ্লোর। হার্ডউড ফ্লোরটা হলো কাঠের পাতটা মোটা থাকে এবং কাঠের প্রত্যেকটা কাঠের ফ্রেমের মধ্যে একটা গ্যাপ থাকে। আর ভেনির ফ্লোর হলো হার্ডউড ফ্লোর, একটু পাতলা কম থাকে এবং কোনো গ্যাপ থাকে না, একদম মসৃণ থাকে আর কি।
ফ্লোরের যে টপ লেয়ারটা থাকে, মানে আমরা যদি ফ্লোরের টপ লেয়ারটা তো আইদার কার্পেট থাকতে পারে বা ডাইরেক্ট হার্ডউড ফ্লোর থাকতে পারে কিংবা ল্যামিনেট ফ্লোর থাকতে পারে বা ভাইনাল ফ্লোর থাকতে পারে। এর ঠিক নিচের যেই জিনিসটা ওটাকে বলা হয় ফ্লোর শিডিং বা ডেকিং, ঠিক আছে? আর ফ্রেম সহ যে জিনিসটা থাকে ওটাকে বলা হয় সাব ফ্লোর। সো সাধারণত আমরা যখন ফ্লোরে আপনার কোনো ড্যামেজ থাকে আমাদের আগে দেখতে হবে যে ফ্লোরের কি টপ পার্টের সমস্যা নাকি মিডল পার্টে শিডিং বা ডেকিং এর সমস্যা, মানে প্লাইউডের সমস্যা। যদি প্লাইউডের সমস্যা থাকে এডিশনাল বিট দিয়ে দিলাম। আর প্লাইউডের ঠিক নিচে থাকে ফ্লোরের ফ্রেম, যেটাকে আমরা বাংলাদেশে বলি হলো বিম, বেস, বেসমেন্ট। কারণ আপনি বিল্ডিং উঠাইতে গেলেও কিন্তু আপনার বেসটাকে স্ট্রং করতে হয়। আমরা যে চতুর্দিকে পিলার গুলো দেই, কলাম বিম যে দেই, বিম কলাম গুলো স্ট্রং থাকতে হবে, না হলে তো বিল্ডিং একটার পর একটা উপরে উঠবে না। বা ফ্লোর যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ফ্লোরের উপরে যে কাঠের ফ্রেম হবে বা ফ্লোর যদি স্ট্রং না হয় এর উপরে যদি আপনার কংক্রিটের ওয়াল দেন, স্ট্রং হবে না। আর আমরা আগের ক্লাসে দেখছি যে প্লাইউড হলো আপনার প্লাইউড বা শিডিং বা শিটরক যেটাই বলেন না কেন, এটা হলো 32 স্কয়ার ফিটের এবং 8 ফিট বাই 4 ফিট এক একটা প্লাইউড হয়। এখন মনে করেন এই ফ্লোরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা কি করব, শুধু প্লাইউডের বিট দিব। মনে করেন 10-20 স্কয়ার ফিট প্লাইউড সমস্যা আছে, দিলাম ইনস্টল 20 স্কয়ার ফিট শিডিং on the living area, on the kitchen area, on the hallway area, on the first bedroom, second bedroom, এরকম ভাবে আমরা বিট দিলাম। এডিশনাল ডিসক্লেমার দিতে হবে, if found additional damage additional bid will be provided। এটা হলো এক ধরনের ডিসক্লেমার। কারণ আমি জানি না আন্ডারনিথে কোনো সমস্যা আছে কিনা, কারণ সাধারণত ফ্লোরের উপরে তো কার্পেট থাকে, ঠিক না? উডেন ফ্লোরের উপরে তো কার্পেট থাকে। ইউএস এর ম্যাক্সিমাম ফ্লোর গুলো আইদার ফ্লোরের উপর কার্পেট থাকে, কার্পেট উইথ প্যাডিং থাকে, আর অথবা আপনার ডাইরেক্ট উডেন ফ্লোর বা ভিনের ফ্লোর বা ল্যামিনেট ফ্লোর বা ভাইনাল ফ্লোর বা কংক্রিটের ফ্লোর বা টাইলস ফ্লোর এরকম থাকতে পারে। আচ্ছা, প্যাডিং, কার্পেটের যে প্যাডিং যেটা বলতেছিলাম, যে কোনো একটা দিয়ে দিয়ে তুমি হায়দারে দুইটা দিয়ে দাও যে ফিক্স করার জন্য। আচ্ছা, আন্ডারলাইনমেন্ট বা প্যাডিং যেটা আমি বলছিলাম কার্পেটের ঠিক নিচে। এখন মনে করেন কিছু কার্পেট আছে উপরে খুব শক্ত থাকে, প্যাডিংটা কেন ইউজ করা হয়, যেন আপনার কার্পেটটা মানে পাড়া দিলে পরে আমরা পাড়া দিলে যেন শক্ত না হয়, মানে আমাদের পা যেন নরম থাকে, প্যাডিংটা দেওয়া হয়। আর প্যাডিং এর চতুর্পাশে পেরিমিটার এরিয়ার মধ্যে কাঠের একটা ফ্রেম থাকে, এই ফ্রেমটাকে বলা হয় টেক্স স্ট্রিপ। আমি একটু গুগলে আপনাদেরকে টেক্স স্ট্রিপটা দেখাই। কার্পেট টেক্স স্ট্রিপ, কার্পেট টেক্স স্ট্রিপটা হলো রুফে যে আমরা ইয়া দিছিলাম না, ফ্লোরিং স্ট্রিপ দিছিলাম না, এটার মতো ওই উডেনের ছোট ছোট পাত আপনার আমরা ইয়াতে কার্পেটের চতুর্পাশে দেই যেন কার্পেটটা নড়াচড়া না করতে পারে। বুঝতে পারছেন? জি ভাই। জি বুঝছি। আচ্ছা, এখন আমরা মেইন শিটে চলে আসি। এই দেখেন ফ্লোর শিডিং কিভাবে হোয়াট ইজ পুশ টক? Hello, can you hear me, buddy? Okay, buddy. I will release your rest of the payment. You received the first payment, right? Okay. You already sent me the street sign and property address photos. Okay, send over to me. I will send the payment request to the account team. You will receive it. Don't worry.
Any other job you will do today, buddy? Okay. Let me know once what job is too far. Then we can go from there. Okay, how much you need? Okay. Stop there. Stop there. Mm-hmm. All right, buddy. Mm-hmm. Bye bye. হ্যাঁ আসেন ভাই জি ভাই, আসি ভাই। মধ্যে কন্ডাক্টর কল দিছে আরাম দাদা এটা বন্ধ করা যায় না? আর ইউ টকিং টু মাই কি জানি ছিল না, এইটা আমি চাইতেছিলাম ফুল স্ক্রিন হইতে, এটা হয় না গুগল মিটে, এইগুলো দেখাই এবারই করে গেল না। আচ্ছা যেখানে ছিলাম দেখেন এখানে ফ্লোরিং এ আপনার ওরা প্লাইউড ইনস্টল করতেছে এবং প্লাইউডের মেজারমেন্ট আমরা জানি অলরেডি সো এরপরে টেক্সট স্ট্রিপস এর কথা বলছিলাম যে কার্পেটকে ফিক্সড রাখার জন্য কার্পেট যেন নড়াচড়া না করে বাকাল যেন না হয় যে আমরা যেন উষ্ঠা না খায় পড়ি এই জন্য টেক্সট স্ট্রিপ চতুর্দিকে লাগানো থাকে আচ্ছা কার্পেট কি কনভেন্স ইস্যু না কখন মানে কার্পেটে যদি কোনো সমস্যা হয় আমরা কি মানে বিট ম্যান্ডেটরি না কিন্তু দিলে ভালো কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে মোল্ডি কার্পেট কার্পেট যদি মোল্ডি হয় তাহলে এটা কনভেনসেশন কার্পেটে যদি মোল্ড হয়ে যায় তাহলে ফ্লোর নষ্ট হয়ে যাবে প্রপার্টির অনেক সমস্যা হবে ড্যামেজ হয়ে যাবে প্রপার্টি সো মোল্ডি কার্পেট হলে এটা কনভেনসেশন আর আমরা সাধারণত কার্পেটের রিমুভের এবং রিপ্লেসমেন্টের বিড দেই রিমুভের বিট দিলে মনে করেন 100 স্কোয়ার ফিট কার্পেটের জন্য আমরা 2 কিউবিকের বা 1 কিউবিকের ডেব্রি জেনারেটেড ডেব্রি এক্সট্রা করে বিট দিতে পারি আর কার্পেট রিপ্লেসমেন্টের বিট সাধারণত পার স্কোয়ার ফিট $5 থেকে $60 ভিতরে আমরা বিট ইয়া করে থাকি আচ্ছা থ্রি ফেজার কিভাবে হতে পারে দেখেন এই দরজার মধ্যে দরজা ডোরের ক্লাসের মধ্যে বলছিলাম দরজার মধ্যে যদি থ্রেশহোল্ড থাকে তাহলে আমরা উষ্টা খায়া করে যেতে পারি এই টাইপের দরজাগুলো আমরা কোথায় দিই ওয়াশরুমে দিয়ে থাকি ওয়াশরুম থেকে পানি যেন বাইরে না আসতে পারে দেখেন কার্পেটের যদি বাকেল হয়ে যায় এই যে বাকেল এই ছবিটা দেখা যাচ্ছে কার্পেট বাকেল এটা হলে আমরা উষ্টা খায়া করে যেতে পারি সো এখানে আমাদের টেক্সট স্ট্রিপটা ঠিকভাবে কার্পেটটা অ্যাডজাস্ট করে লাগাইতে হবে আর এই যে নিচে যেটা আছে এটা হলো দরজার যে থ্রেশহোল্ড আচ্ছা এটা হলো টাইলস ফ্লোর সাধারণত টাইলস ফ্লোর বাংলাদেশে বা এখন বাংলাদেশে বা বহির্দেশে যেগুলো রেগুলার ইউজ হয় 1 ফিট বাই 1 ফিটের মানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি বা 24 ইঞ্চি 24 ইঞ্চি এরকম 2 ফিটের ঠিক আছে ওকে ওকে মেসেজ আসছে, বাড়ি মেসেজ করেছে, ওইসে টাকা পাঠায়, টাকা না পাঠালে আমি কাজ করবো না। ফার্স্ট পেমেন্ট ওই রিসিভ করবেন, টাকা পাঠিয়েছি, টাকা বুঝে দিই।
আর এখন আপনার একটু আধুনিক টাইলস বের হয়েছে, যেটা মনে করেন 3 ফিট বাই 3 ফিট। যেমন আমার বাসার যে কার্পেট গুলো, টাইলস গুলো আছে, এগুলো 3 ফিটের। এখন মসজিদে অনেক সময় 5 ফিটের টাইলসও বসায়। ওকে। এটা আপনার ডিফারেন্ট কেস। আচ্ছা, লেমিনেট ফ্লোর যেটা বলছিলাম, লেমিনেট ফ্লোর যেটা ওয়াটারপ্রুফ, কস্ট অনেক কম। আপনার ফ্লোর ওয়াটারপ্রুফ, আপনার দামে সস্তা, ওজনে ইজিলি ব্যবহার করা যায়। জাস্ট লেমিনেট, এখন চাইনিজ যে লেমিনেট ফ্লোর গুলো বের হয়েছে, ওয়ালে দেওয়া যায়, সিলিং এ দেওয়া যায় বাসা বাড়ির সৌন্দর্যের জন্য। উপরে আপনার থাকে, আহ, নিচে মানে নিচের ইয়ার মধ্যে আপনার এক ধরনের আঠা জাতীয় জিনিস থাকে। আঠাটা খুলে আপনি যতটুকু ইচ্ছে এরিয়া এতটুকু কাইটা আপনি নিজের ফ্লোরের মধ্যে লাগাই ফেলতে পারবেন। ইজিলি আপনার রিমুভ করা যায় লেমিনেট ফ্লোর। আচ্ছা, হার্ডউড ফ্লোর। ফ্লোর মানে উডেন ফ্লোর মূলত দুই রকমের। একটা হলো হার্ডউড ফ্লোর, যেটা হলো পিওর কাঠ এবং মোটা, এবং প্রত্যেকটা কাঠ একটা একটার সাথে জোড়া লাগানো, মাঝখানে একটু খাঁজ কাটা আছে, দেখলেই বোঝা যায় যে এটা যে হার্ডউড ফ্লোর, উডেন ফ্লোর। আর ভিনির যে ফ্লোরটা আছে, এটাও হার্ডউড ফ্লোরের একটা অংশ। যেটা আমি বলছিলাম, হার্ডউড ফ্লোর যেমন মোটা কাঠ হয়ে থাকে, ওইটা পাতলা কাঠ। যেমন আপনার এটা সবচেয়ে ইজি উদাহরণ দেওয়া যেতে পারে হলো, পাতলা আমরা যে কাঠের আলমারি গুলো বানাই, পিছনে প্লাইবোর্ড। যে প্লাইউড গুলো দেই, এটা কিন্তু আমরা এই বিনের গুলো দেই, আর পিছনে কিন্তু আমরা মোটা কাঠ দেই না। হুম। একটা বুঝতে পারেন, আচ্ছা। আলমারি বলেন বা বিভিন্ন ফার্নিচার গুলো যে বানাই, পিছনের নিচে যে কাঠগুলো দেই, এগুলো কিন্তু মোটা কাঠ দেই না আমরা। এত মোটা কাঠ দরকার লাগে না। অনেক সময় আমাদের বিছানার নিচেও এই ধরনের হার্ডউড ফ্লোর প্লাইউড আমরা ইউজ করি, কাঠের, পাতলা কাঠের। আপনারা দেখছেন কিনা জানি না, জি বিছানার ভাই। নিচে অনেক সময় use করা হয়। জি ভাই, দেখছি। ভিনির, হ্যাঁ, আবার মেসেজ ঠিক আছে। রিপ্লেস হার্ডউড ফর। হ্যাঁ, গুড ইভিনিং ভাই। আবার গুড ইভিনিং এ চলে গেছে রে। You send me 3 more pictures, right? যে রিমুভ, রিপ্লেস, রিপেয়ার, পেইন্ট, জেনারেল আইটেম। হ্যাঁ। Yeah, I সমস্যা received ভাঙ্গা the গেলে টাইলসের photos. কি Okay, হবে? I'm উঠা sending গেছে, ভাঙ্গা গেছে, ওটা। this your cash app information to the ওটা accounting হচ্ছে কি team. জানো, এগুলো আমাদের যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে কি So ওইগুলো let me text me, because I এগুলো will হচ্ছে leave the মেইন office, টপিক। but you can text এগুলো me আমাদেরকে like when ডেভেলপমেন্ট you receive the থ্রুতে আরো money, স্টাডি করতে হবে, or ওদের we can talk tomorrow. ইনডেপথ স্টাডি করে আমাদের ওদের চেয়ে আগে যেতে হবে। All right, তারপরে buddy. হ্যার কাছ Thank you. থেকে বিডিং করতে হবে, বিডিং করে হ্যারার বিডিং সিস্টেম ঢুকে Yep. যেতে হবে। তারপরে হ্যাঁ তো আমি শিওর, তখন বলবো আপনারা All right. ইনকামই Bye. করেন, 5,000 টাকা দিব, নাহলে কোনো টাকা দিব না, ফ্রি ফ্রি করেন, আপনারা বাসা থেকে করেন। করবো, করে এভরিথিং। আর ওর কাছ থেকে ফিউচার যেটা করতে হবে যে আমি এবার ভেন্ডর ম্যানেজার যে হাতে ফোনে কথা কইবে, যে কন্ট্রাক্টর ফাইন্ড আউট করতে ভেন্ডর ম্যানেজমেন্ট কেমনে করে সেটা বুঝতে হবে। এটা বোঝার পরে এইবার ইউ আর রেডি টু স্টার্ট ইউর ওন, আর হচ্ছে কারো কিছু কাজ করার জন্য ক্লায়েন্ট নিয়ে, ক্লায়েন্ট আছে আমি ফাইন্ড আউট করতে পারবো যে প্রপার্টি প্রেজেন্টেশন কারা করে, তোমার সব কাজ আমি করে দিব। ঠিক আছে, ফ্রম ভেন্ডর ম্যানেজমেন্ট টু ফিনিশিং দ্য জব। বুঝছো? তোর নিজে কোম্পানি খুলতে না পারলেও তুই যদি 5টা ক্লায়েন্ট পাস, 10 জনের একটা টিম সেট আপ আচ্ছা, করে আমরা কোথায় বিভিন্ন ছিলাম? আচ্ছা, ক্লায়েন্ট, হার্ড ফ্লোরে 1 ছিলাম। থেকে 2 লাখ টাকা খরচ হবে। আচ্ছা, এখন এরকম ছবি দেখলে কিভাবে কনফিডেন্ট বুঝবেন আমার যে চান্স কোনটা আছে কি ভাই। টাইপের ফ্লোর? একটু সামনে ছবিতে আসি। হাতের বাম পাশে যে ছবিটা, এটা কি ফ্লোর বলেন তো? এটা হার্ডউড না, হার্ডউড ডান পাশে ভাই। এটা বোধহয় ভিনিয়ার, ডান পাশেটা হার্ডউড মেবি, নাকি না ডান পাশেটা ডান বোধহয়, পা- না নিচের অংশ, ডান পাশেটা হচ্ছে যেটা ওই যে এই প্লাইবোর্ডটা যেটা নিচে থাকে। আর হ্যাঁ, বাম, এটা কি ফ্লোর? ডানের ছবিটা? এটা হার্ডউড, এটা তো ভাই প্লাইবোর্ড দেওয়া না, বাম পাশেটা ভিনিয়ার, আর নিচে ডান পাশে সলিড উড, সলিড হার্ডউড যেটা সেটা। সলিড হার্ডউড, হ্যাঁ। আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এই ফ্লোরে তো নিচে এই সলিড হার্ডউডের নিচে একটা বেস থাকে না, আমি এটা এটা ভাবতেছিলাম ওটা না। না, এটার নিচে যেটা আছে, এটা একদম দেখেন কাঠগুলো নষ্ট হয়ে গেছে। জি, না, এজন্য প্লাইউড কিন্তু পাতলা। আচ্ছা। প্লাইউডটা কোথায় আমরা ইউজ করি? বাংলাদেশের প্লাইউড আমরা ইউজ করি হলো ইয়ে, ফার্নিচারের ঠিক পিছনে যেটা আপনার থাকে, এইটা এই ক্ষেত্রে আমরা প্লাইউড ইউজ করি। জি অফিসের ডেকোরেশন, সিলিং ওয়ালে আমরা প্লাইউড ইউজ করি। জি ভাই।
আচ্ছা, পরের যে ছবিটা, এই ছবির যে ফ্লোরটা, এটা কি ফ্লোর বলেন তো? এটা ভাই ভিনিয়ার মনে হচ্ছে। ভেনিয়ার হার্ডউড ফ্লোর। আচ্ছা, এখন আমরা বাংলাদেশে যখন কাঠকে রং করি, বার্নিশ বলি আর কি, জি। ইউএসএ তে এটা রিফিনিশিং। হ্যাঁ, রেফারেন্স। জি। কাঠের সৌন্দর্য করার জন্য। মনে করেন আপনার কাঠে যদি ময়লা টয়লা থাকে বা ফ্লোরে ময়লা থাকে, আমরা সাধারণত ব্লিচ ক্লিন করি, বাই ওয়াশ করি। হ্যাঁ, বাই ওয়াশ করলে ফ্লোরের ময়লা হয়ে যায়। দেন কাঠের সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমরা বাংলাদেশে কি করি, বার্নিশ করি, যেটা ইউএসএ তে এটাকে বলা হয় রিফিনিশিং। রিফিনিশিং। আচ্ছা, বাকেল ফ্লোর বা কাপুই। বাকেল ফ্লোর মানে হলো আপনার যেহেতু উডেন ফ্লোর হয়ে থাকে, উডেন ফ্লোরটা পানিতে হলে উপরে উঠে যায় বা ফ্লোর নষ্ট হয়ে যায়। এটার সবচেয়ে সহজ উদাহরণ হলো বাংলাদেশে আমরা যখন ক্যারাম বোর্ড খেলতাম ছোটবেলায়, দেখতেন পানির সংস্পর্শে ক্যারাম বোর্ড এক পাশে উঁচু এক পাশে নিচু হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না এরকম। কাঠের জিনিস হলে আমরা একটু এক পাশ উঁচু নিচু হয়ে যেত যদি পানির সংস্পর্শে আসে। তখন দেখা গেছে সূর্যের আলোতে একটু পড়লে আবার এটা আঁকা বাঁকা হয়ে গেছে, দেখছেন কখনো এরকম? দরজা বাঁকা হয়ে গেছে ভাই দেখছি। হ্যাঁ ভাই দেখছি। দরজা বাঁকা যেটা হয়, দরজা বাঁকা দুইটা কারণ হতে পারে, পানির সংস্পর্শে একটা হতে পারে, আরেকটা জিনিস হলো দরজা যদি মনে করেন এটাকে বলা হয় প্রপারলি ইমবাইবিশন। প্রপারলি আপনারা ড্রাই করা না হয়। সায়েন্সে যদি পড়ে থাকেন ইমবাইবিশনের জন্য, ইমবাইবিশন যখন গরমকাল থাকে, গরমকালে আপনার জি দরজা ভাই। ভালো থাকে, শীতকাল যখন হয় তখন মানে বর্ষাকালে যখন হয় তখন দরজা আপনার ফুলে যায়। স্ফীত হয়ে যায়, জি। ফুলে যায় জি। পানির সংস্পর্শে। এটাও পানির সংস্পর্শের একটা ব্যাপার। বাই দেখেন হিউমিডিটি। এই বাষ্প যখন হয় তখন আমাদের কি করতে হবে, কাঠ কাঠ তো নষ্ট হয়ে গেছে পানির জি। সংস্পর্শ, কাঠটাকে রিমুভ করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা। রিমুভ করে আমরা ফ্লোর এবং সাব ফ্লোর দুইটার বিট দিতে হবে। লেমিনেট ফ্লোর এর আগেও বলছিলাম সাবফ্লোর যে ভাই লেমিনেট ফ্লোর। হচ্ছে ফ্লোরিং এর নিচে যেটা থাকে সেটা তো সাবফ্লোর, যেটা বেস থাকে আর কি। সাব ফ্লোর বোঝাচ্ছে হলো প্লাইউড সহ, প্লাইউড সহ, মানে রাইট। শীট ডেকিং, হয় শীদিং বা ডেকিং, শেডিং বা সাব ডেকিং, ফ্লোর। রাইট। জি জি জি। হ্যাঁ, আচ্ছা। আর ফ্লোরের টপ পার্ট থাকে কি, কার্পেট। কার্পেট। কার্পেটের ঠিক নিচে থাকে আইদার লেমিনেট ফ্লোর বা উডেন ফ্লোর বা ভাইনাল ফ্লোর বা টাইলস ফ্লোর বা যেরকমই হইতে পারে, আচ্ছা। আম, এই টাইপের ফ্লোর হইতে পারে। আচ্ছা, সিরামিক ফ্লোর যেটা আমি অলরেডি বলছি, টাইলস আর সিরামিক, সিরামিকের মধ্যে একটা টাইলস আর সিরামিকের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো আরেকটা ফ্লোর কিন্তু আছে, একটা সময় আমরা ইজিলি বাংলাদেশ আগে ইউজ করতো 1970 সেঞ্চুরিতে, মানে 1970 সেঞ্চুরিতে আমরা এই এটা ইউজ করতো, এটাকে বলে মোজাইক। মোজাইক টাইলস। মোজাইক জি, এখন মোজাইক মোজাইক ইয়ে করা। মোজাইক জিনিসটা এটা কিন্তু উঠে গেছে, এটা হ্যাঁ। কস্টলি টাইলস ফ্লোর থেকে, মানে ইনস্টল করতেও যেমন কস্টলি, ভাঙাটাও অনেক কস্টলি। জি। এই জন্য মোজাইক আর ইউজ করা হয় না। মোজাইক ফ্লোরও অনেকে মানে যখন করা হতো তখন আপনার এই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 18 বাই 18 বা 2 ফিট বাই 2 ফিট এরকম করা হতো। জি। আচ্ছা, টাইলসের বাংলাদেশে যখন দুইটা টাইলস আমরা জোড়া দিই, আমাদের মাঝখানে দেওয়া থাকে হোয়াইট সিমেন্ট। আহ ইউএসএ তেও হোয়াইট সিমেন্ট দেওয়া থাকে, কিন্তু এটাকে বলা হয়, হোয়াইট সিমেন্টটাকে বলা হয় ইপক্সি পিলার। আর টাইলসের এই যে ছিদ্রগুলো যেটা আছে, এই ছিদ্রগুলোকে আপনার ফিনিশ করার জন্য এটাকে ইংলিশে বলা হয় রিগ্রাউটিং, রিগ্রাউটিং। ইপক্সি পিলার। আপনার এই যে নিচের যন্ত্রটা যদি দেখেন, ইপক্সি পিলার, হোয়াইট সিমেন্টই। আচ্ছা। হ্যাঁ, ট্রেনিং দিচ্ছি। কাঠ খেলবে না, কাঠ খেলবে না। হ্যাঁ, গান গাওয়া শেষ হইল, খেলায় আনন্দ করুক, সমস্যা কি? দুইটা যেটা রিজেকশন করবেন না, সমস্যা নেই। ডিম্বির দুইটা কাজ আছে, ডিম্বির দুইটা ফ্রেশ কাজ আছে, প্লাস কাজ। এই যে আমি কিছুক্ষণ আগে ছবি আপ করতেছি। না, এটা ডিউ ডেট আছে, 20 তারিখে ডিউ ডেট, 20 তারিখে ডিউ ডেট, 19 তারিখ সাবমিট দেবো। হ্যাঁ হ্যাঁ। কোন রিজেকশন? ডিম্বিতে সিঙ্গেল সোর্স নাই, ডিম্বিতে হুগা মারা দিছে, ভিক্টর তো কি বাস দিছে তুমি শুনতেছ না? না, ডিম্বি ভিক্টর দেওয়ার আগে আরেকজন যারা ডিম্বি চালাইতো ওরা সিঙ্গেল সোর্স হুগা মারা দিয়ে গেছে।
ওরে জিজ্ঞেস করতে সেফগার্ড মানডে থেকে দিবে, সেফগার্ড মানডে থেকে দিবে। রিজেকশন হ্যাঁ, মানেই কি না না পেনাল্টি? কোনো কাজ নাই তো। পেনাল্টিটা ওই কখন? দুইটাই ছিল। না, দেখছে অলরেডি। এখনই জীবন দাঁড়া। 20-30টার উপরে আছে গল্পটা। ডিম্বি এখন তো আর আগের একটা ডিম্বি নাই। ওয়ার্কারেরও যদি 50 টাকা করে লাভ হয়, আজকে তো $5,500 কাজ করা হয়েছে গরিব মানুষ আর ট্রাশ আউটটা। টু টু গরিব, টু গরিব পিপল। ওঠানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে ইপক্সি পিলার মানে বাংলাদেশে যেটা আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে করি, ভাই একটা কোশ্চেন এটার ছিল, বলেন। আপনারা যে রিজেকশন নিয়ে ডিসকাস করতেছেন ওইটাতে কোশ্চেনটা মাথায় আসলো যে রিজেকশন হলে তো মানে পেনাল্টি যে ব্যাপারটা কখন আছে, রিজেকশন হলে নাকি হচ্ছে এটা না আরো না, অনেক পরে? পেনাল্টি হলো আপনি কাজটা প্রপারলি যদি না করেন, তখন রিজেকশন আসলে পরে, যখন রিজেকশন আপনি টাইমলি অ্যাড্রেস না করেন, তখন ক্লায়েন্ট পেনাল্টি দিতে পারে। আচ্ছা, তো মানে পেনাল্টি আরো অনেক, রিজেকশন আসলে আমি এটা রিমেডি করার সুযোগ পাবো, রিমেডিও যদি আমি হ্যাঁ না করে আমি যদি এটা ইগনোর করি তখন হচ্ছে পেনাল্টি, সোজা কথা ক্লায়েন্ট চেতে গেলে পেনাল্টি দেয়। ওটা হচ্ছে হ্যাঁ। এরকম। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, পেনাল্টি অনেক পরে বিষয়, ক্লায়েন্টকে গোসা না করে হাতের ডান পাশে যে ছবিটা, এটা কি ফ্লোর? উঠলো না রে আকাশ এখনো তো, এটা হার্ডউড ফ্লোর মনে হচ্ছে ভাই। ভাই ছবি দেখে, হার্ডউড ফ্লোর, ছবি দেখে ভিনিয়ার। ভিনিয়ার হওয়ার চান্স, এই ছবি দেখে সহজে দুইটার মধ্যে পার্থক্য করার উপায় কি ভাই? কোনো একটা, এটা এমনি তো এই ছোট ছোট হার্ডউড ফ্লোর মানে এই যে দেখেন এইখানে ডান বাম বাম পাশ, পাশে যে ছবিটা, জি বাম জি। পাশে এই ছবি ডেক, এখানে এটা ডেক, কিন্তু এই ডেকে যে ফ্লোরটা আছে এটা হার্ডউড ফ্লোর। দেখেন কাঠের মোটা পাত, বোঝা আচ্ছা, যাচ্ছে প্রত্যেকটা ডেক ডেক। আর আর এটা হচ্ছে, ভিনিয়ার বুঝছি ভাই। মসৃণ হবে, একদম মসৃণ। হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, বাম পাশে যে ছবিটা, এই ছবিতে কি ইস্যু আছে বলেন তো? এই ছবিতে এই যে ডোরে বিট আছে, তারপরে উপরে উপরে যে ইস্যুটা আছে, এই ইস্যুটার নাম কি? ওয়ার্ডটা এই তো ভাই জুনায়েদ ভাই না কেন? জুনায়েদ ভাই ভাইয়া ঘুমাইতেছে আছে, নাকি? না ভাইয়া আছে। ভাই ট্রিপিং হ্যাজার্ড, এখানে থ্রি ফেজারটার নাম কি বলেন না? ট্রিপ হ্যাজার্ডটার নাম কি? ও ভুলে গেছি। না এটা বাকি থ্রেশহোল্ড, 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 থ্যাংক ইউ ভাই। দরজার যে উষ্টা খায় যায় আমরা পড়ি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্রেশহোল্ড, জি ভাই। আচ্ছা, এখন দেখেন এই যে হাতের বাম পাশে বা ডান পাশে, ডান পাশে যে ছবিটা, এটা কি ফ্লোর বলেন তো? দুইটা একই ফ্লোর কিন্তু, ওকে, বাম পাশ হোক ডান, ভিনিয়ার, ভেনিয়ার হার্ট, ভিনিয়ার, ভেনিয়ার। জি ভাই। এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখেন কাঠটা পচে গেছে, যে তার মানে এটা হার্ড ফ্লোর এবং উডের ফ্লোর, কারণ উড না হলে তো পচা পচা পচা, সম্ভব। জি হ্যাঁ, ভাই, জি। সো এটা আমরা রিপ্লেস বিট দিতে হবে। হাতের বাম পাশে যে ছবিটা, এটা কি ফ্লোর বলেন আচ্ছা তো? ভাই, এর আগের ইমেজে যেটা দেখাচ্ছে এটা কি একদম ফুল পুরাটাই উঠায় পুরাটাই নতুন করে করবে নাকি হচ্ছে হ্যাঁ, যতটুকু ড্যামেজ হয়েছে? না পুরোটা করতে হবে। দেখেন এখানে এই ফ্লোরটাই নষ্ট হয়ে গেছে, এই রুমের ফ্লোরটাই নষ্ট হয়ে গেছে। জি আচ্ছা, কখনো কি এরকম যে পার্শিয়াল কাজ করে, মানে যতটুকু নষ্ট হয়েছে এরকম ঠিক করে, নাকি উডেন ফ্লোর অলওয়েজই পুরাটা বাদ? ওইটাকে বলে রিপেয়ার। রিপেয়ার, হ্যাঁ। যখন আমরা ফ্লোর হাফ করব, কোনো কাজ যদি আমরা অর্ধেক করি জি জি। তাহলে এটা হলো রিপেয়ার, কোনো কাজ যদি ফুল করি তাহলে এটা হলো রিপ্লেসমেন্ট। আচ্ছা ভাই। হাতের বাম পাশে যে ছবিটা, এটা কিসের ছবি বলেন? টাইলস ভাই, ডান পাশে? কার্পেট, আর সামনে টাইলস। আচ্ছা, থিংস টু রিমেম্বার। আমরা মনে করেন বিডের ক্ষেত্রে যদি বিড দিতে চাই, তাহলে অ্যাভয়েড ট্রিপ হ্যাজার্ড, টু অ্যাভয়েড ট্রিপ হ্যাজার্ড, এই কথাটা লিখে দিব কি কারণে ড্যামেজ এটার জন্য। তারপরে আমরা ডিসক্লেমার দিয়ে দিব যে যদি রিমুভ করি, ইফ ফাউন্ড এডিশনাল ড্যামেজ এডিশনাল বিড উইল বি প্রোভাইডেড। ঠিক আছে, এই যে এই আচ্ছা কথাটা এখানে লেখা আছে। এবং কার্পেট রিমুভ করি বা ফ্লোর রিমুভ করি, যেটাই করি, ডেব্রি জেনারেটেড ডেব্রি বিট আলাদা করে সেপারেট করে দিই। আচ্ছা ভাই। এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই।
না আচ্ছা, ভাইয়া। তাহলে সেকেন্ড লাস্ট ক্লাসে চলে যায়, হ্যাঁ? আচ্ছা ভাই, আমাদের কিন্তু রুফের ক্লাসটা বাকি আছে। অবশ্যই ক্লাসটা তাহলে কালকে করা নিব না। তো আচ্ছা আপনার ভাইয়া, কোনো যে একদম 1 নাম্বার ক্লাস যেটা, এটা কি ভাইদের পড়াবেন? মানে কি এটা কি হয়ে গেছে? তাহলে আপনি ১ নাম্বার ক্লাসটা কালকে করেন। ওই যে কালকে মনে হয় আপনি মিস করছেন। এইজন্যই আপনার কালকে ১ নাম্বার ক্লাসটা করা হয়েছিল। না, আমি তো এটা করছি, কিন্তু আমার তো ওই যে রেকর্ড করি ওইটা আমি আসলে ভালো করতে পারি না, এই জন্য ভাবতেছি ওইটা আর একবার করবো ক্লাসটা। সমস্যা নেই, কালকে করেন তাহলে। আচ্ছা ভাই। আচ্ছা, এরপরে লাস্ট ক্লাস প্লাম্বিং। প্লাম্বিং অনেক রকমের আছে। পিভিসি আছে। পিভিসি মানে প্লাস্টিক বাংলাদেশে যেটা বলি। প্যাক্স মানে হলো তার, প্লাস্টিক টাইপের তার। গ্যালভানাইজ স্টিল বা মেটাল যেটা আমরা বলি। তারপর হলো কপার। এই ৪ রকমের আছে। এখন এটা সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, আমি সুবিধা অসুবিধা একটু বলে ফেলি। পিভিসি যেটা, এটা ইজি টু ক্যারি, দামে সস্তা। এটাকে আপনার গরম পানি, গরম পানি এটা হিট রেজিস্ট্যান্স না, ঠান্ডা পানি রেজিস্ট্যান্স করে। এটা আপনার বাঁকানো যায় না। হ্যাঁ, গরম পানি দিলে, আগুন দিয়ে জ্বালাইলে আপনি বাগাইতে পারবেন প্লাস্টিক, যেটা আমরা বাংলাদেশে গাজী পাম্প বা গাজী পাম্প আছে, কি আছে গাজী পাম্প না, গাজী পাইপ। প্লাস্টিক বা কি আরএফএল এর প্লাস্টিক, এরকম বিভিন্ন প্লাস্টিক আছে। এটা আপনার বাসাবাড়িতে সাধারণত মাটির নিচে ব্যবহার করা হয়, ইন্টেরিয়র ব্যবহার করা হয়, এগুলো ইন্টেরিয়র ব্যবহার করা হয়। প্যাক্স, প্যাক্স জিনিসটা হলো যে যেটা বলছেন, প্যাক্স জিনিসটা হিট রেজিস্ট্যান্স, গরম পানি ঠান্ডা পানি দুইটাই করতে পারে, ইজিলি বহনযোগ্য। এটা আপনার এক্সটেরিয়র ইউজ করা যায় না, ইন্টেরিয়রে ইউজ করা হয়। এই প্যাক্সটা সাধারণত আপনার আমাদের যে গিজার লাইন দেওয়া হয় না, গিজার লাইনে এই প্যাক্স ইউজ করা হয়। এবং আমাদের গিজার মানে সিঙ্কে যখন আমরা করি, বাসার বাড়ির যে ওয়াশ, কি যেন কিচেনের যে কিচেনের সিঙ্কের নিচে এই প্যাক্স ইউজ করা হয়। গ্যালভানাইজ স্টিল যেটা, গ্যালভানাইজ স্টিল বা মেটাল, এটা ওজনে ভারী, ইজিলি ব্যবহার করা যায়। এটা আপনার ঠান্ডা পানি গরম পানি দুইটাই হিট রেজিস্ট্যান্স করে। এটা আপনার, এটার প্রবলেম আছে, এটা দামি, মানে অনেক ভারী, এবং এটা আপনার পলিউটেড কন্টামিনেটেড ওয়াটার ক্রিয়া করে এবং এটা ক্লগড হয়ে যায়। আহ, সেটাকে বাংলায় আমরা যেটা বলি মরিচা ধরা। ঠিক আছে, মরিচা ধরে যায় এবং এটা ক্লগড হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। রেগুলার আপনার পরিষ্কার করতে হয় এই মেটালের জিনিসটা। এটা ভারী, এটাও আপনার হিট রেজিস্ট্যান্স, এটা পজিটিভ দিক, মানে প্রস এন্ড কনস যদি ধরেন। আর লাস্টে হলো কপার। কপার হলো হিট রেজিস্ট্যান্স, ইজিলি বহন করা যায়, কিন্তু এটা অনেক দামি। ঠিক আছে, এটা আপনার বাইন্ড করা যায়, কিন্তু এটা দামি দেখে এটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই হলো এই সবগুলা জিনিসের সুবিধা অসুবিধা। এখন আমরা ছবিতে আসি, দেখেন তো এই ছবিতে কি কি আছে। কপার আছে, ইয়া আছে ভাই, কপার আছে, আর হচ্ছে ওই যে লোহার যেটা, ওটার কি কি নাম জানি, গালভানাইজ স্টিল, গালভান স্টিল ভাই। তারপরে পিভিসি আছে, দেখেন পিভিসি এই আছে, জি ভাই। হ্যাঁ হলো পিভিসি আছে, জি ভাই। আচ্ছা, পিভিসির টোটাল ইলাবোরেশন হলো পলিভিনাইল ক্লোরাইড, যেটা আপনার সবচেয়ে বেশি ইউজ হয়, দামে সস্তা, যেটা বললাম। হিট রেজিস্ট্যান্স কম, মানে ঠান্ডা পানি ইউজ করা যায়, কিন্তু বেশি গরম পানি এটা সহ্য করতে পারে না। এখানে এটার প্রনস এন্ড কনস দেওয়া আছে, যেটা আমি বাংলাতে জি, আপনি আপনাদেরকে বললেন বুঝাইছি। মাত্র। এটা আপনার, আমরা যখন মানে গ্যালভানাইজ বলেন বা বলেন, একটা একটার সাথে আপনার মানে বাইন্ড করা যায় না, মানে বাঁকানো যায় না, তখন আমরা এক ধরনের কনভার্টার ইউজ করি আর কি। প্লাস্টিক হোক বা মেটাল হোক, আমরা কনভার্টার ইউজ করি। আচ্ছা, তারপরে হলো এটা হলো প্যাক্স, যেটা আমি বলছিলাম হিট রেজিস্ট্যান্স, বাইরে আমরা ইউজ করি না, যেটা আমরা সিঙ্কে এবং কি যেন বলে গিজার টাইপের জিনিসে আমরা এটা ইজিলি ইউজ করি, যেটা মনে করেন ইজি টু ওয়ার্ক, বাইন্ড করা যায়, সবকিছু করা যায়, কিন্তু আউটসাইডে ইউজ করা যায় না। তারপরে থার্ড বলছিলাম গ্যালভানাইজ স্টিল, যেটা 1930 সাল থেকে 1980 সালে আমরা ইজিলি ইউজ করতাম। এটা ইন্টেরিয়র ইউজ করি, মাটির নিচে ইউজ করি, বিল্ডিং এর ভিতর দিয়ে যে করা হয় এটা ইউজ করি। এটার প্রস কি যেন বলে সুবিধা হলো এটা হিট রেজিস্ট্যান্স, বেশি টেকসই। কনস এর মধ্যে এটা হলো আপনার
কাজ করতে অসুবিধা হয়, ভারী, এটার মধ্যে জিঙ্ক কোটিং হয়, যেটা রাস্ট হয়, যেটা মরিচা সহজ বাংলা বলছি ক্লক হয়ে যায়। 10 মিনিট লাগবে। তো এরপরে এটা আপনার কন্টামিনেটেড ওয়াটার বা ডিসকালারেশন, যে আমাদের যে এই আয়রন পানি আপনার ইয়া করে আর কি। তারপরে কপারে বলছিলাম, কপার গোল্ডেন টাইপের থাকে, যেটা আপনার ইজি টু ইউজ, হিট রেজিস্ট্যান্স, কিন্তু সমস্যা হলো আপনার এই কপারটা অনেক দামি এবং এটা বাসা বাড়ি থেকে ইয়া হয় না। কপার আমরা ইউজ করি কোথায় কোথায়, ওয়াটার হিটারে কপার ইউজ করি, এইচভ্যাকেও এই কপার ইউজ করি, আমাদের ফ্যান যে ঘুরে ফ্যানের ঘুরের মধ্যে আমরা কপার ইউজ করি, ফ্রিজে আমরা কপার ইউজ করি, এসিতে কপার ইউজ করি, এগুলোতে আমরা কপার ইউজ করি। আচ্ছা, এখন কথা হলো প্লাম্বিং লাইনে যদি ড্যামেজ হয় তাহলে দুই টাইপের ভাবে আমরা রিপেয়ার করতে পারি। একটাকে বলা হয় সোল্ডারিং বা প্যাচিং, যেটা আমরা বাংলাদেশে যেমন জ্বালাই করা বলে, যেটাকে জ্বালাই করি আমরা, এটা হলো রিপেয়ার। একটা রিপেয়ার করতে পারি জ্বালাই করে ফেলি, যেটাকে সোল্ডারিং বা প্যাচিং বলতেছি। আরেকটা হলো রিপেয়ার, মনে করেন যে জায়গাটা ছিদ্র আছে বা ভাঙা আছে ওই জায়গাটা কাইটা আমরা কনভার্টার ইউজ করলাম বা আরেকটা প্লাম্বিং লাইন ইনস্টল করলাম, অথবা যেই প্লাম্বিং লাইনটা পুরাটা আছে টোটালটাই চেঞ্জ করে ফেললাম। জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই। জি জি ভাই। বুঝছি ভাই। জি ভাই। আহ, যেটাকে সোল্ডারিং বা প্যাচিং বলি, ওই যে আমরা বাংলাদেশে যে ঝালাই করি, হ্যাঁ, অথবা একটা এক ফিটের বা 10 ইঞ্চি বা 2 ইঞ্চি কপার প্লেট ড্যামেজ আছে, ওই জায়গাটা কাইটা ফেললাম, ওই মেটালটা ওই প্লাস্টিক পাইপটা কাইটা কনভার্টার জোড়া দিয়ে দিলাম। এভাবেও আমরা করতে পারি, কিন্তু সব সময় রিপেয়ার করি, রিপ্লেস করি, যাই করি না কেন, একটা প্রেসার টেস্টের বিট দিতে হবে। প্রেসার টেস্টের বিট দিব কেন? প্রেসার টেস্টের বিট দিলে তখন আমাদের ইয়ে আসবে, কি যেন বলে, টেকা আসবে। এডিশনাল কোনো যদি ড্যামেজ থাকে, কারণ যখন কোনো ছিদ্র থাকে, পাইপে কোনো ছিদ্র থাকে বা পাইপ না থাকে, প্রেসার ফেল করবে। তো আমরা যখন কোনো কিছু রিপেয়ার করব বা রিপ্লেস করব, প্রেসার টেস্ট যখন করব, তখন তো আমরা বুঝবো এডিশনাল কোনো ড্যামেজ আছে কিনা। এটা হলো আমাদের সেফ সাইডে থাকার জন্য। এটা তো বলছি সোল্ডারিং বা প্যাচিং। এটার লাইন আইটেম কি? রিপেয়ার 1 ইঞ্চি প্লাম্বিং লাইন বা 2 ইঞ্চি প্লাম্বিং লাইন। মুখস্থ বিদ্যা আকাশ লাইন আইটেমে আচ্ছা, কন্ট্রাক্টরকে টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা এই লিস্টটি বানায় ফেলাম। ডোন্ট ফরগেট টু অ্যাড ইয়োর প্রেশার। আচ্ছা এই যে প্রেশার কাট ওয়াল অর সিলিং ফর অ্যাক্সেস। আচ্ছা এটা আবার হার্ডওয়্যার বাইর করার পর ডিনার বিট আছে। আচ্ছা আপ টু 10 স্কোয়ার ফিট ডাজ নট ইনক্লুড রিপেয়ার প্যাচিং আর ডিসপোজাল। আচ্ছা বুঝলাম না, আপ টু 10 স্কোয়ার ফিট পর্যন্ত যদি কাটাছেড়া করে তাহলে সেটার জন্য কোনো ইয়ে দিব না? আচ্ছা, তারপরে স্লাইড গেল কই? আচ্ছা, এখানে হলো আমরা রিপেয়ারের লাইন আইটেম, যে লাইন আইটেম নিতে পারি, এবং আমরা কি কত ইঞ্চি পাইপ রিপেয়ার করতেছি বা রিপ্লেস করতেছি বা সোল্ডারিং বা পেচিং করতেছি, এটা আমরা মেনশন করলাম। এবং সাথে সাথে বললাম, ডিসক্লেমার দিলাম, ইফ ফাউন্ড এডিশনাল ড্যামেজ এডিশনাল বিট উইল বি প্রোভাইডেড। এরপরে আরেকটা বিট দিলাম, আফটার okay, after payment, after repair, complete a high pressure test or complete a pressure test to check if there is any additional damage. ঠিক আছে, একটা বিট দিয়ে দিলাম, তাহলে আমরা মনে করি সেফ সাইডে থাকলাম যে আমরা ইয়া হবে। আচ্ছা, এখন কথা ভাই হলো এর পুরো এর আগের স্লাইডে ভাই একটা লাস্টে একটা লাইন আইটেম ছিল, ওই যে কাট ওয়াল অর সিলিং ফর অ্যাক্সেস টু রিপেয়ার প্লাম্বিং আপ টু আচ্ছা, 10 এটা স্কোয়ার। এটা এটা বলতেছি। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো পুরো প্রপার্টির প্লাম্বিং লাইনে ড্যামেজ আছে, তখন কি করবেন? তখন প্লাম্বিং লাইনে যদি ড্যামেজ থাকে, তখন আমাদের কি করতে হবে? রিপ্লাম দ্য হোল হাউস। পুরো প্রপার্টি প্লাম্বিং লাইন সাধারণত কোথায় থাকে? বাংলাদেশের বলেন বা ইউএস এর বলেন, প্লাম্বিং দেয়ালের লাইন ভিতরে। ফ্লোরের নিচে থাকে, ওয়ালের ভিতর দিয়ে থাকে, ঠিক আছে? তো তখন আমাদের কি করতে হবে? ড্রাইওয়াল বা ফ্লোর কেটে ফেলতে হবে। কেটে আমরা কি করব? ড্রাইওয়াল কাটবো, ড্রাইওয়াল কেটে আমরা প্লাম্বিং লাইন ফিক্স করব, ফিক্স করে আবার ড্রাইওয়াল নতুন করে ইনস্টল করব। দেন আমরা একটা হাই প্রেসার টেস্টের বিট দিব। তাহলে আমরা বুঝবো কি
যে কোনো এডিশনাল ড্যামেজ আছে কিনা। আর যেটুকু আমরা রিপেয়ার করছি করছি, যেটুকু আমরা রিপ্লেস করছি করছি, তারপরে দেন আমরা কি করব, আবার ড্রাইভারটা নতুন করে ইনস্টল করব, ট্যাপ মার্ট এবং ফিকচার করব। দেন কি করব আমরা, আবার পুরো আমরা একটা প্রেসার টেস্টে বিট দিব যে এডিশনাল কোনো ড্যামেজ আছে কিনা, বা কোনো জায়গায় আমরা যে ঠিক করছি প্রপারলি ঠিক হয়েছে কিনা। দেওয়ালে বুঝতে হাতে পারছেন? হাড়ে গিয়ে টেনিস কার। জি ভাই বুঝছি, কিন্তু ওখানে একটা লাইন লেখা ছিল হচ্ছে টেনিস, এই ডাজ নট ইনক্লুড 10 স্কোয়ার ফিট সামথিং। এটা আপ টু 10 স্কোয়ার ফিট, এই যে এখানে এই যে এটা আপ টু 10 স্কোয়ার ফিট ডাজ এটা নট হলো ইনক্লুড রিপেয়ার ব্যাচিং, এটা কি তাহলে আপনার, 10 স্কোয়ার ফিট পর্যন্ত কোনো ইয়ে হবে না না মানে? এটা এটা হলো মনে করেন আপনার কত স্কয়ার ফিট ড্যামেজ। আপনি তো, আচ্ছা। আপনাকে আগে দেখতে হবে, মানে আপনি এক্স্যাক্টলি জানেন না যে কোথায় ড্যামেজ। জি জি। এইটার লাইন এটা এখানে মনে করেন এই যে এখানে আচ্ছা এই ইয়ার মধ্যে এইখানের মধ্যে বুঝাইলাম মনে আর কি, মানে আচ্ছা। আচ্ছা কোশ্চেনটা আগে করে। জি আচ্ছা, জি এখন মনে করেন আপনার আপনি প্রেসার টেস্টের বিট দিয়েছেন, প্রেসার টেস্ট হলো, প্রেসার টেস্ট হওয়ার পর আপনি এক্স্যাক্টলি জানেন না কোথায় ড্যামেজটা আছে। তখন কি হলো, আমরা দুইটা কাজ করতে পারি। সেটা হলো, মনে করেন আপনার যখন আমরা বলে যখন আপনার পাম্প দেই, বল যদি আমরা ইয়া করে ফেলি, তখন দেখা গেছে প্রেসার বল থেকে কোথায় প্রেসার রিলিজটা হচ্ছে চু চু করে আওয়াজ হয়, বা বলটা যদি পানিতে ডুবাই, জি তখন বল যেদিক দিয়ে লিক করতেছে সেদিক দিয়ে বুদবুদ করে ইয়া হয়, তাই না? তো জি এই সেম নিয়ম, মানে একদিকে শু শু করে আওয়াজ হচ্ছে অথবা বলটা পানিতে ডুবাইলে পড়ে। এখন প্লাম্বিং তো আর, তার তো মানে প্লাম্বিং এর লাইন তো আর পানিতে আমি ডুবাইতে পারবো না, হুম, ঠিক আছে? তখন আমরা হ্যাঁ কি হ্যাঁ করব, দুইটা বিট দিতে পারবো, একটা হলো ইন্সপেকশনের বিট, অথবা আমরা বুঝলাম যে এতটুকু ড্রাইওয়াল আমাদের ড্যামেজ, ড্রাইওয়ালের ভিতরে প্লাম্বিং লাইনের সমস্যা আছে, তখন আমরা কি 10 স্কোয়ার ফিট বা 20 স্কোয়ার ফিট ড্রাইওয়াল আমরা কাটবো। কাইটা দেখবো যে এই এরিয়ার মধ্যে ড্যামেজটা যে আছে এই ড্যামেজটা রিপেয়ারেবল কিনা বা এডিশনাল ড্যামেজ আছে কিনা। তখন কি করব, ওই 10 স্কোয়ার ফিট ড্রাইভ মানে প্লাম্বিং লাইন যদি সমস্যা থাকে রিপেয়ার করলাম, অথবা 20 স্কোয়ার ফিট প্লাম্বিং লাইন রিপেয়ার ছিল ইয়া করলাম, পরে আবার ড্রাইভার নতুন করে লাগায় ট্যাপ মার দিব। এটা হলো রিপেয়ার। আর যদি আমরা নাই জানি, আইডেন্টিফাই নাই করতে পারি, তখন আমরা কি করব, প্লাম্বিং ইন্সপেকশনে বের দিব। তখন কি করবে, একজন প্লাম্বার আইসা, লাইসেন্স প্লাম্বার এসে পুরো প্রপার্টি প্রপারলি ইন্সপেক্ট করবে, করার পরে ও বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন জায়গায় ড্যামেজ আছে। তখন ও পুরো প্রপার্টি ড্রাইভার মনে করেন ধীরে ধীরে সব জায়গা কাটা শুরু করবে। কাইটা মনে করেন কোন যে যে জায়গার মধ্যে ড্যামেজ আছে ওই জায়গা ফিক্স করে হাই প্রেশার টেস্টে বিট দিবে। হাই প্রেশার টেস্ট যদি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয়, তখন আবার প্রেশার টেস্ট করবে যে আরো কোথাও কোনো এডিশনাল ড্যামেজ আছে কিনা। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, যেটা বলছিলাম, এখানের মধ্যে সবগুলো রিপেয়ার বলেন রিপ্লেস বলেন যাই করেন না কেন, সব সময় আমাদের প্রেসার টেস্টের বিট দিতে হবে। আর আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি কোথায় ড্যামেজ আছে, ইন্সপেকশনের বিট দিয়ে ছেড়ে দিব, একটা লাইসেন্স কন্ট্রাক্টরের বিট দিয়ে ছেড়ে দিব, যেন আমাদের আর কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, তারপর হলো পি ট্র্যাপ। পি ট্র্যাপ জিনিসটা কি, ওই যে কনভার্টার বলছিলাম যে আমাদের সিঙ্ক কমোডের নিচে যেই একটা আরেকটার সাথে জয়েন করার জন্য যেই কনভার্টারগুলো ইউজ করা হয়, যেটাকে আমরা পি ট্র্যাপ বলি। আহ, বাংলাদেশেও অ্যাভেলেবল এগুলো পাওয়া যায়, একটা আরেকটা প্লাম্বিং লাইনের সাথে আপনার জয়েন করার জন্য, যেটা ইজিলি পিভিসি তে ইউজ করা হয়। ওয়াটার সাপ্লাই লাইন, এখানে দেখেন এই যে সাদা কালার ভিতরে যে সিঙ্কের ঠিক নিচে যেটা ইউজ করে, এটাই তো প্যাক্স লাইন, যেটা গরম পানি, একদিকে গরম পানি যায় আরেকদিকে ঠান্ডা পানি যায়। আপনাদের যদি বাসায় গিজার থাকে, দেখবেন যে এক পাশ দিয়ে গরম পানি যায়, এক পাশ দিয়ে ঠান্ডা পানি যায়। এটা দেখছেন কখনো? মানে হোটেলেও জি দেখবেন ভাই, যে জি ভাই, দেখছি ভাই। হোটেলে এরকম। আচ্ছা, শাট অফ ভালভ। শাট অফ ভালভ জিনিসটা হলো, আমরা যে মেইন ওয়াটার লাইন আছে আমাদের বাসা বাড়িতে, মেইন ওয়াটার লাইনটাকে বলা হয় শাট অফ ভালভ। এই শাট অফ ভালভটা দুই টাইপের হয়, একটা হলো গেট ভালভ, একটা হলো বল ভালভ। এই আমরা যখন উইন্টার ইস্যু করি তখন এই শাট অফ ভালভটাকে অফ করে জিপ টাই করতে হয়, কেন, কেউ যেন সহজে না খুলতে পারে। হুম। জি ভাই বুঝছি। শার্ক বাইট। শার্ক বাইট হলো দুইটা প্লাম্বিং লাইন যখন আমরা জোড়া দিই, খাঁজ কাটা থাকে, দেখেন একটা একটার সাথে জোড়া দিতে গেলে খাঁজ কাটা রাখতে হয়। এই খাঁজ কাটা না রাখলে কিন্তু দুইটা প্লাম্বিং লাইন একসাথে জোড়া লাগে না। তো এই খাঁজ কাটা যেই ছোট কনভার্টারটা, ওটাকে বলা হয় শার্ক বাইট। শার্ক বাইট একটা একটার সাথে সংযোগ করতে হয়। আপনার যদি কোনো সময় বা স্ক্রু ড্রাইভারের মধ্যে যে আপনার প্যাচটা থাকে, এটাও এক ধরনের শার্ক বাইট কিন্তু। এই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমরা এই যে বিভিন্ন লোহা টোহা যে খুলি, প্যাচ দিয়ে দিয়ে খুলি, স্ক্রু ড্রাইভারটা ঘুরালে পরে লোহাটা প্যাচটা খুলে যায়। এটা তো মনে করেন ইজিলি আপনারা দেখার কথা, দেখছেন না এই জিনিসটা?
শার্ক বাইট আইডিয়াটা, আচ্ছা আমি গুগল করে নেবো ভাই। মানে বুঝছি। গ্যাসে গ্যাসের লাইনে আপনার আচ্ছা বুঝছি গ্যাস আপনি লাইন কোনটার কথা বলছেন, ওই যে একটা একটা খাঁচা প্যাচ একটা ইয়েতে। প্যাচ থাকে না, জি 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 বুঝছি। প্যাচ প্যাচ লাইনটাই, জি জি বুঝছি। প্যাচের যে ইয়াটা ওইটাকে আপনার ইয়া শার্ক বলে। বাইট বলে। আচ্ছা, মিটিং এর কয় মিনিট আছে দেখেন তো? 15 মিনিট ভাই, 15 মিনিটস। শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে বলেন তো হাতের বাম পাশে কি কি ছবি আছে ছবিতে? লাল যে ছবিটা এটা কি ওটা কি হচ্ছে ওই যে কি এই যে পিভিসির পরে যে আরেকটা হচ্ছে যে পাইপের কথা প্যাক্স বলছিলেন লাইন। সেটা। প্যাক্স লাইন, হ্যাঁ হ্যাঁ, রাইট, প্যাক্স প্যাক্স। লাইন আর পিভিসি এই দুইটা আছে সাদা এখানে। যেটা, সাদা আর যেটা ইয়েও আছে, আছে, ওই যে স্টিলের যে পাইপটা, নামগুলো হ্যাঁ মুখস্থ এটাও করতে হবে। আছে। আর ডান পাশে কপার আছে। কপার আছে আর কি আছে? এই যে এই প্যাক্সটা আছে, প্যাক্স আছে। প্যাক্স, আচ্ছা সাদাটা কি ভাই, ওটা কি তার নাকি ওটাও সাদা প্যাক্স? ইলেকট্রিক্যাল তার, সাদাটা ইলেকট্রিক্যাল তার ভাই। ইলেকট্রিক্যাল তার। জি। এখানে বলেন তো কি কি আছে হাতের বাম পাশে? প্যাক্স আছে, কপার আছে, ইলেকট্রিকের তার আছে, ডান পাশে পিভিসি আছে। আর বোধহয় যে আরেকটা এই যে লোহার স্টিল লোহার আছে। স্টিল স্টিল স্টিলের পাইপ। আচ্ছা, ডান পাশে যে ছবিটা? ডান পাশে পিভিসি আর স্টিলের পাইপ। আর কালোটা কি স্টিলের ভাই? পাইপটার, স্টিলের পাইপটার নামটা কি? এটা তো মুখস্থ করে। গ্যালভানাইজড গ্যালভানাইজড স্টিল। স্টিল, গ্যালভানাইজড স্টিল ভাই। আচ্ছা, এখন একটু আগে যে দেখাইছিলাম যে আমাদের মানে কোথায় কোথায় লাইনগুলো থাকে, দেখেন জি। এই কমোডের নিচে যেটা থাকে পিভিসি লাইন দেওয়া আছে, পিভিসি। এখানে দেখেন আপনার শার্প বাইট আছে, এখানে আপনার এই যে সিঙ্কটা আছে, কমোডের যে সিঙ্কটা আছে সিঙ্কের ওয়াশরুম, এখানে নিচে যেটা আছে, এখানে এর মধ্যে আপনার পাম্পিং লাইন আছে, হাতের ডান পাশে যে এই যে ব্লু কালার এবং রেড কালার এটা হলো আপনার প্যাক্স লাইন। তারপরে দেখেন এখানে গোল্ডেন কালার যেটা আছে এটা হলো কপার লাইন। কপার লাইন। কপারের ঠিক উপরে মোটা যে লাইনটা আছে ওটা হলো পিভিসি। আপনার পিভিসি। আচ্ছা, থিংস টু রিমেম্বার, আমরা যখন কোনো ছবি তুলবো বা ক্লায়েন্টকে ছবি দিব, চিলড্রেনের ফটো, স্মোকিং ছবি, শার্টলেস ফটো আমরা ক্লায়েন্টকে পাঠাতে পারবো না, বা ব্লার ফটো আমরা ক্লায়েন্টকে পাঠাতে পারবো না। অ্যাড ওয়ান শাটঅফ বাল্ব, গেট বল, অ্যাঙ্গেল ম্যাঙ্গেল। বেশি দাও। এটাই লাস্ট স্লাইড মানে, তারপর ডান। তো ক্লাস তো শেষ, আর নাই তো। এটা আছে, এটা লাস্ট ক্লাস। বুঝছিস, কালকে আমরা রুটিনের ক্লাসটা শুধু আমরা হুদা করবো। বুঝছিস, আলটিমেটলি উই হ্যাভ টু গুগল ইট। আচ্ছা, এবং আমরা শাট অফ বাল্ব বা মেইন বাল্ব আমরা কখনো বন্ধ করব না যদি ইয়া হয়, কি যেন বলে, শেয়ার্ড ওয়াটার লাইন হয়। আচ্ছা। তারপর আমরা যখন কোনো বিট দিব, অলওয়েজ বিডের ক্ষেত্রে আমরা প্লাম্বিং ড্যামেজের ক্ষেত্রে একটা প্রেশার টেস্টের বিট দিব। সেটা বেশ দিব। আচ্ছা, আমরা প্লাম্বিং লাইন সাধারণত বাসাবাড়িতে যেই প্লাম্বিং লাইন ইউজ করি 1/2 ইঞ্চি বা 3/4 ইঞ্চেস, এবং আমরা যদি ওয়াটার হিটার রিপ্লেসমেন্টেরও বিট দেই তারপরেও আমরা প্রেশার টেস্টের বিট দিব। ওকে। এই ওকে ক্লাস ভাই। নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই, অল গুড। আচ্ছা, ওকে। এখানে ইয়ার তাহলে কালকে ক্লাস হলো আপনার ওই যে 1 নাম্বার ক্লাসটা করবেন, আর ইয়ার কোনো ক্লাস মিস আছে? আপনার মনে হয় রুফের ক্লাস রুফির মিস আছে, ক্লাসটা তাই তো? আপনি ভাই স্লাইডটা আজকে দিয়ে রাখেন, আমি যদি একটু স্টাডি করতে পারি। আগে থেকে দেখে থাকলে রুফের ক্লাসটা আপনার ফার্স্ট ফার্স্ট শেষ করতে পারবেন। রুফের ক্লাসটা কত নম্বর, 5 নম্বর সাইডটা বলতেছেন? মেবি। আমার কাছে কি কি স্লাইড আছে দেখেন তো, আপনার কাছে 5 নম্বর স্লাইড দেওয়ার কথা তো। দেখতেছি ভাই। তিন ছয় এক। ভাই কালকে কখন ক্লাস নেবেন? 10টা বা 11টা। ওই সময় কি শুধু ওই 1 নাম্বার ক্লাসটা নেবেন আমার নাকি? হ্যাঁ, 1 নম্বর ক্লাসটা নেবে, আর কালকে আপনাদের একটা মৌখিক এক্সাম হবে। আচ্ছা, এই এতদিন যে ক্লাসগুলো করছে এইগুলোর উপরে? হ্যাঁ আট হ্যাঁ। নয় আচ্ছা। সাত ছয়। আচ্ছা ভাই, 5 নম্বর স্লাইডটা আমার এখানে ট্রেনিং 5 হবে না ভাই, ওটার নাম?
হ্যাঁ ট্রেনিং আচ্ছা, আর 5 দিছি নাম্বারটা আমি বাস আপনাকে। এখন। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে তাহলে আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফিজ ভাই, ওকে আসসালামু ভাই, আলাইকুম আল্লাহ ভাই। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এবারে হাই লেভেল মুখে কিছু তো করিনি, মুখে পরীক্ষায় দিয়ে দিয়া সব তো বিলে দিছি। এমনি দেখি ChatGPT, এই ChatGPT আমাকে রক্ষা করে, বিপদে মরে রক্ষা করে, এই যে আমার মাথা বিএসএফ বিজিবিতে। আমি বলবো কখন, আমারটা এনার্জি করি। ইউ স্টাডি, আচ্ছা দাঁড়া তোকে আমি ইয়েটা এখন শেয়ার করি। তাহলে এটা হবে ইজি করি, এটা দুই forest property preservation, murder, এই যে এই জায়গায় ইউজ করা yes ওখানে ছিল চা, তাহলে ভাবে গেল চাহতে ফ্লাইটে ডাউনলোড হয়ে দিया ওকে হবে। কালকে এক কাজ করি, যদি সময় পাস সন্ধ্যার দিকে একবার আসিস, বুঝছো? সকালে একটা সন্ধ্যা একটা না না এটাই লাগবে। সন্ধ্যার মধ্যে তো হচ্ছে যখন দেখো 10টার দিকে সেটা তো বোঝা কাজ। আগে দিকে দেখাবে হ্যাঁ 10টায় বাসে যেটা বলবো যে হ্যাঁ আমার তো রেকর্ড করা আছে, সেটাই তো বোঝা কাজ। ভুলে যাওয়ার তো দরকার নেই। আচ্ছা দাঁড়া, ওয়ান বাই ওয়ান আগে হাতে স্লাইডটি ডাউনলোড করে, আই এম গেটিং ডিস্ট্রাক্টেড, মাই ব্রেন ইজ ডাইং। আচ্ছা আপনি একটা কাজ করি, এখানে ডিরেক্ট ফাইল সব একসাথে দেওয়া যায় না? ফাইলস তোর নাম তো করতে ফাইলস ওই মিডিয়া ফাইলস ইয়েস ডক্স সব একসাথে ডাউনলোড করা যায় না? একসাথে নাম করে দিন, এখান থেকে ডাউনলোড করতে পারবা। দেওয়া যাবে। আচ্ছা এটা হচ্ছে প্রপার্টি প্রিজার্ভেশন, এটা হচ্ছে বাই খারসেন, হুইজ খারসেন 3-2, এটা মানে এক নাম্বার বুঝছো? তারপর 2-3 এগুলো সব একটা কাজ করি, লেটস মেক দেম এ ফোল্ডার, নিউ ফোল্ডার হয়ে গেল, নিউ ফোল্ডার স্লাইডস, ওকে এন্টার 1, তারপর হচ্ছে ট্রেনিং 2টা হচ্ছে সেকেন্ড ক্লাস 2, তারপরে এই বাতাস বাড়ি খায় একটু পরে খোল, তুই তো খোলা রেখে চলে যাবি। আচ্ছা খোল, তারপরে হচ্ছে হাইট, 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 তারপর হচ্ছে চেঞ্জ, তারপর হচ্ছে 7, কালকে তো পরীক্ষায় শিওর ফেলতো 7, আমার এগুলো কিচ্ছু মনে নাই, আমি শুধু দেখে গেছি, it's not that complicated once you know the terms, বুঝছো? ট্রেনিং পয়েন্টটা ট্রেনিং এই যে এখানে ভিতরে টোটাল 9টা সাইট থাকলে সব ঠিক আছে। হাউ মেনি উই হ্যাভ, না এটা 1 বুঝছো? ওখানে তো আরেকটা ওয়ান কই 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 ও আচ্ছা তাহলে এটা 1, তাহলে ওরা 10টা ওয়ার্কার্স দেন হুইজ কার্স, আই ডোন্ট নো, এটা মানে ভুলে পারছি না ইসে নেই স্লাইডস,
তাহলে আমার স্লাইডস আর ভিডিওগুলো সব সর্টেড হয়ে যাবে। কি রে? আসতেছে এখন তো ও আচ্ছা আচ্ছা, এটা আমাকে শক্তি দিয়েছে। এটা কত? আবার করলাম না, আমার ইচ্ছা করে যা দূর করে ফেলি। লিস্ট লিস্ট, রাইট রাইট রাইট, ইউ আর রাইট। এনিওয়ান, কাসেল মামাকে, এই যে কাসেল, এই পার্সনটা কি? এটা আমার আপলোড শেষ না, এটা আমার প্রথম ক্লাসটা। তখন থেকে হ্যাঁ, এই যে কাজী আইটি, কাজী আইটি। It was done by Carson. Okay. মেরেছে আন্তরিক। বুঝছো? তারপরে হচ্ছে যে এখান থেকে হচ্ছে হাতে ট্রেনিং শুরু হচ্ছে। Okay. Yup. Processing train. ওই যে ইয়ে কি বলে? এটা হচ্ছে যে ওয়েলকাম ইন্ট্রোডাকশন ক্লাস। তারপরে টোটাল এই 9টা ক্লাস। এটা হচ্ছে মোটামুটি দ্য হোল আইডিয়া, বাট ChatGPT done a very good job on explaining stuff better than this guy. ওকে, এবার হচ্ছে আজকের ক্লাস কোনায়। আজকের ক্লাস হচ্ছে ভিডিওস রিলেটেড। ওমা ভিডিওস তৈরি করলাম। ক্যাপচার টুডে 16টা। এই হচ্ছে ক্লাসের গতি ছিল, সেগুলো দেওয়া গেছিল, মনে আছে? মনে করি সব কিছু লাগে ও ডিয়ার রেকর্ডিং প্লিজ স্টপ। হ্যাঁ স্কিপ দিয়ে দেবে পজ দাও না, পজ দাও, আগে পজ দাও, পজ দাও। হচ্ছে এটা